অশান্ত নেপাল, আমরা প্রত্যেকে জানি যে নেপাল ইতিমধ্যে জ্বলছে এবং সেখানে সমস্ত বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা, এমনকি প্রধানমন্ত্রী, সরকারি আধিকারিকেরা সবাই দেশ ছেড়ে পালাচ্ছে। তো আজকে যেই ঘটনাটা এখানে ঘটলো তার পেছনে কিন্তু অনেক বড় একটা কারণ আছে। এমন নয় যে নেপালে আজকের এই পরিস্থিতি হঠাৎ করে আজকেই ঘটেছে, এমন নয়। আজকের এই পরিস্থিতির ঘটনার ব্যাখ্যা করতে গেলে পরে আমাদেরকে পিছিয়ে যেতে হবে আরও অনেক বছর পেছনে। আমরা জানবো একটু আজকে নেপালের ইতিহাসটা। দেখো, নেপালটা হচ্ছে বরাবরই হচ্ছে একটা রাজতন্ত্র দেশ ছিল দীর্ঘ 240 বছর ধরে। যে সময় আমাদের দেশ স্বাধীন হয়, আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়, সে সময়টাও ছিল হচ্ছে ওখানে একেবারে রাজতন্ত্রই ছিল। খুব সাম্প্রতিক সময়ে মাত্র 2008 সালে এই নেপালে আসে হচ্ছে গণতন্ত্র আসে। আর এই গণতন্ত্র আসার যে পদ্ধতি সেটা শুরু হয় 2006 সাল থেকে এটি শুরু হয়। সেই হিসেবে নেপালের শেষ যিনি ছিলেন হচ্ছে রাজা, তার নাম হচ্ছে রাজা জ্ঞানেন্দ্র। ইনি একজন খুব ভালো মানুষ, আমাদের দেশ ভারতের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। তিনি অনেকবার এদেশে এসেছেন, এদেশে অনেক পুজো অর্চনা দিয়ে গেছেন। তার সঙ্গে আমাদের ভারতবর্ষের সম্পর্ক বরাবরই খুব ভালো একটি জায়গাতে। তো 2006 সাল নাগাদ সেই দেশের জনগণ একটি দাবি ওঠায় যে আমরা চাই আমাদের দেশটিকে আমরা গণতন্ত্রের পথে আমরা নিয়ে আসব। সেই হিসেবে তখনকার যে ছিলেন রাজা যে জ্ঞানেন্দ্র, তিনি সমঝোতার মাধ্যমে সেই পথ তিনি ছেড়ে দেন এবং সেখানে ইলেকশন হয়, নির্বাচন হয়, বিভিন্ন দলের ভোটাভুটির মাধ্যমে সেখানে আসে হচ্ছে বর্তমান যে শাসক তারা আসে। আজকের এই শাসক দল সবটা হচ্ছে বামপন্থী ঘরানার। সেখানে আছে হচ্ছে মাওবাদী আছে, দেন আছে লেনিনিস্ট আছে, সঙ্গে আছে অবশ্যই মার্ক্সবাদী, সবই এখানে আছে। অর্থাৎ সবটা হচ্ছে কি আসলে বামপন্থী ঘরানার শাসক। 2008 সাল থেকে 2025 সাল মোট সময় হচ্ছে মাত্র 17টি বছর। এমনিতে এক একটা দেশের সরকার চেঞ্জ হয় সাধারণত 5 বছর অন্তর অন্তর। ফলে সেই হিসেবে এই লাস্ট 17 বছরে এখানে সরকার আসার কথা ছিল হচ্ছে হয় 3টি বা খুব বেশি হলে পরে 4টি। অথচ লাস্ট এই 17 বছরে এখানে সরকার পাল্টেছে 14 বার। তাহলে এখানে হয়েছে 14 বার ইলেকশন, 14 বার সমস্যা, 14 বার সংঘর্ষ ইত্যাদি। এই সব দেখতে দেখতে সেখানকার জনগণ বিপুল ক্ষোভের মধ্যে আছে। এবং এই সময় যারা ছিল শাসনে, মানে কংগ্রেস, মাওয়িস্ট, মার্কসিস্ট, লেনিনিস্ট, সবাই একে একে এরা এসছে। কিন্তু আলটিমেটলি এই দেশটির যা বেকারত্বের সমস্যা, দাম বেড়ে যাওয়ার সমস্যা, মুদ্রাস্ফীতি হওয়া, ব্যবসার যে অবনতি হওয়া এবং তার সঙ্গে হচ্ছে যুবক সম্প্রদায়ের কোনো উন্নতি না হওয়া, এটা কিন্তু এই দেশ দেখেছে। তার সঙ্গে সঙ্গে আরও একটি ব্যাপার এখানে ঘটে যায়। সেখানকার ইলেকট্রিক সাপ্লাইয়ের যে অফিস, যে তার ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, সেই দপ্তরের অফিসারে নিয়োগ হয়। তিনি আসার পরে তিনি এমন কিছু কাজ ওখানে করেন যার ফলে নেপালে ইলেকট্রিসিটি বা পাওয়ার সাপ্লাইয়ের যে স্ট্রাকচার সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। এমন হয় ওখানে আর কোনো বিদ্যুতের কোনো সমস্যা দেখা যায় না। ওই মানুষটি এমনই কাজ করেন, তিনি একজন আধিকারিক। আমাদের এখানে যেমন ইউপিএসসি দিয়ে আসে, আইএস আসে, সেই ধরনের একজন ওখানে অফিসার এসছেন। কিন্তু ঘটনাচক্রে দেখা যায় যে সেই অফিসারকে ওখান থেকে পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। তার ফলে আবার সে সমস্যা আগের মতো ফিরে আসে। তখন কোনো একটা এজেন্সি সারা দেশ জুড়ে একটা প্রচার চালায় যে দেখুন, বর্তমানে আমাদের এই দেশ এমন এক জায়গাতে আছে যেখানে কিনা সৎ পথে বড় হয়ে আসা অফিসারদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ সঠিক যোগ্যতা সম্পন্ন মানুষদের সঠিক জায়গাতে নিয়ে আসা হচ্ছে না, বরং তাকে সরিয়ে সেখানে বসানো হচ্ছে নেতা মন্ত্রীর ঘনিষ্ঠ মানুষজনকে, অর্থাৎ নেপোটিজমের মধ্যে নিয়ে আসা হচ্ছে। এই ঘটনার একটা ব্যাপক প্রচার হয় সারা নেপাল জুড়ে এবং এই ঘটনার ফলেও কিন্তু একটা জনমানুষে খুব বিক্ষোভের একটা সৃষ্টি হয়। এর পরে আসা হচ্ছে হিন্দু সংস্কৃতি। নেপাল দেশটির বরাবরই হচ্ছে একটা হিন্দু সংস্কৃতি মেনে চলে, একটা পুজো আর্চা নিয়ে তার যে হিন্দু ঐতিহ্য সংস্কৃতি এগুলো নিয়ে চলে আসছিল। কিন্তু এই লাস্ট 17 বছরে এখানকার যারা সরকার এসছে তারা বরাবর চেয়ে এসছে আমরা এমন একটা দেশ চাই যেখানে দেশটা অনেক উন্নত হবে। অর্থাৎ কীরকম না, এই দেশে থাকবো যে আমেরিকান ঐতিহ্য আসবে, ইউরোপিয়ান সংস্কৃতির মধ্যে ঢুকবে। অর্থাৎ একটা আমরা সেই নাইট ক্লাবের সংস্কৃতি আসবে, বারের সংস্কৃতি আসবে, নাচ গান সংস্কৃতি আসবে। এটা আগে এমনটা ছিল না। লাস্ট 17 ইয়ার্সে যারা আর কি মোটামুটি বয়স্ক অবস্থায় এসছেন তারা দেখছেন যে আরে
নেপালের যে অবস্থা আমাদের ছিল অলরেডি, সেই অবস্থা থেকে আজকে আমরা অনেকটাই সরে এসেছি। আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, সেখান থেকে আমরা সরে এসে আজকে কি নিয়ে এসেছি, আমরা নিয়ে এসেছি পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতির সব নিয়মকানুন। এই ব্যাপারটা এখনকার বয়স্ক লোকেরা কিন্তু মেনে নিতে পারছে না। যখন এই ধরনের বিক্ষোভ আস্তে আস্তে করে জমছে, তখন ফিল্ডে আসেন হচ্ছে সুদান গুরুং নামে একজন। ইনি একজন মাত্র 36 বছর বয়সী একটি মানুষ, যিনি ভূমিকম্পে তার সন্তানদেরকে হারিয়েছেন। ওকে, এবং তারপরে তিনি তার একটা এনজিও তৈরি করেন, যার নাম হচ্ছে হামি নেপাল। এবং সেই এনজিওর মাধ্যমে তিনি একটা ইনস্টাগ্রামে একটা বিপুল একটা পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি সারা দেশের যারা ইউথ আছে, জেন জি আছে, ওদের একটা আহ্বান জানান যে তোমাদের এই সমস্যাগুলো আছে, দেখো এখানে তোমাদের কোনো বেকারত্ব সমস্যার কোনো সমাধান নেই, তোমাদের এডুকেশন সিস্টেম ভালো না, ইত্যাদি করে উনি একটা প্রচার নিয়ে আসেন। এবং তারপরে এই ঘটনার উপর ভিত্তি করে শয়ে শয়ে হাজার হাজারে জেন জি এর যারা আছেন শিক্ষার্থীরা, অর্থাৎ যাদের বয়স 12 থেকে 27, ওরা রাস্তায় আসে ওনার কথাতে। এবং আন্দোলন এতখানি ব্যাপক আকারে এসে পড়ে, যার ফলে সেখানে পুলিশ বাধ্য হয় গুলি চালাতে। এবং সেখানে এই গুলি চালানোর ফলে মৃত্যু হয় 20 জন ছাত্রছাত্রী, ওখানে মৃত্যু হয়। শোনা যায় যে এই সুদান গুরুংয়ের যে সংগঠন, তার যে এনজিও, তার ব্যাপক ফান্ডিং এসছে ইউএস এজেন্ট CIA থেকে এসছে। শোনা কথা, বাজারে এমনটা চলছে। অর্থাৎ এই ঘটনার পেছনে একটা যেন আমেরিকান অ্যাঙ্গেল দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক যেমনটা আমরা দেখলাম বাংলাদেশের ক্ষেত্রে, আমরা দেখলাম যে কোনো একটা শিক্ষিত মানুষকে সামনে ফেস করে রেখে তার পেছনে দাঁড়িয়ে আমরা জেন জিকে আমরা পথে নিয়ে আসছি, তারা আন্দোলনে তারা ঢুকবে, দেশে উত্তাল হবে, এবং তারপরে আমরা আবার সেই লোককে নিয়ে আসবো, কোনো একটা পছন্দের মানুষকে আমরা নিয়ে আসবো, যে আমাদের কথাতেই চলবে। ফলে সুদান গুরুংকে নিয়ে আসা, তার মাধ্যমে এই জেন জিকে পথে নামানো, বিক্ষোভ ঘটানো, এর মধ্যে যেন কোনোভাবে একটা ইউএসএ অ্যাঙ্গেল দেখা যাচ্ছে। এবার ইউএসএ কেন এটা চাচ্ছে? এই সময় বর্তমান নেপালের সরকার খুব ভীষণভাবে হচ্ছে চীনের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক আছে। আমরা প্রত্যেকেই জানি যে আন্তর্জাতিকভাবে কিন্তু আমেরিকা এখনও চায় না চীন এশিয়ার শক্তিশালী উঠে আসুক। ফলে এদের উদ্দেশ্য হচ্ছে এটাই যে চীনকে দমাতে হবে। অর্থাৎ যে সমস্ত দেশগুলো চীনের সঙ্গে ভালো সম্পর্ক রাখছে, ওদের ভেতরে এমন একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দাও, এবং সেখানে এমন একজন পছন্দের লোককে আমরা বসাবো যে আমেরিকার কথাতেই উঠবে এবং বসবে। ফলে চীনকে একটা বার্তা দেওয়ার জন্য, চীনকে চাপে রাখার জন্য হয়তোবা আমেরিকার এই এজেন্সি CIA এর মাধ্যমে ব্যাপক পরিমাণে ফান্ডিং এসছে এই সুদান গুরুংয়ের এনজিওতে, যার ফলে হয়তোবা আজকের এই নেপালের উত্তপ্ত পরিস্থিতি। এর সঙ্গে আরেকটি এখানে অ্যাঙ্গেল দেখা দিয়েছে, যেটা হচ্ছে অজিত দোভাল অ্যাঙ্গেল। অবশ্যই আমাদের ইন্ডিয়ান, যিনি বর্তমানে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। শোনা যাচ্ছে এমনটাও যে আজকে যিনি অজিত দোভাল, তিনিও এক সময় 1975 সালে সিকিমে এই ধরনের একটা সংঘর্ষ যখন সৃষ্টি হয়, সেখানেও অজিত দোভাল তার মস্তিষ্ক ব্যবহার করে, তার বুদ্ধিদীপ্ত বল প্রয়োগ করে নিয়ে সেখানেও তিনি এমন একজন মানুষকে বসিয়েছেন, যার মাধ্যমে পরবর্তী সময় সেই সিকিম হয় ভারতের একটি অঙ্গ রাজ্য হয়। 1975 সালের আগে সিকিম ছিল একটিমাত্র দেশ ছিল, এবং সেই দেশেও এই ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেখানে আজকে যিনি অজিত দোভাল স্যার আছেন, তিনি তখন সেই জায়গাতে তার বুদ্ধিতে সেই বিক্ষোভকে দমিয়ে, এবং পরবর্তী সময় সেই দেশটি হয় একটি ভারতের অঙ্গরাজ্য। হয়তোবা এমনও যে নেপালের সঙ্গে হয়তো এমন কোনো সমঝোতা হয়ে আছে আমাদের ইন্ডিয়ার সঙ্গে, আমাদের এজেন্সির সঙ্গে, যার মাধ্যমে হয়তোবা আজকের এই সংঘর্ষ, আমরা জানি না আগামীতে কী জিনিস এখানে ঘটবে। ইতিমধ্যে আমরা যে ধরনের বার্তা শুনেছি সুশীলা কার্কির মুখ থেকে, নরেন্দ্র মোদী হচ্ছে আমাদের ভাই বা আমাদের হচ্ছে ত্রাতা, ফলে একটা বার্তা এখানে দিয়েছে যে ওরা কিন্তু চায় ইন্ডিয়ার সঙ্গে থাকতে। অর্থাৎ আজকের এই সংঘর্ষ আগামী দিনে কোন দিকে মোড় নিয়ে এগোবে সেটা এখনই বলা সম্ভব নয়। আমরা সব দিকে লক্ষ্য অবশ্যই রাখবো, কোন ঘটনা কোন দিকে যাচ্ছে আমরা অবশ্যই এগুলো চোখে অবশ্যই রাখবো। এবার দেখো, এক্ষেত্রে কিন্তু ইন্ডিয়াও কিন্তু চাইবে নেপালকে নিজের দিকে নিয়ে আসতে, যেহেতু নেপালের সরকার বরাবর দেখিয়ে গেছে হচ্ছে চীনের সঙ্গে একটা খুব মাখামাখো সম্পর্ক। খুব সম্প্রতি হয়তোবা 2-1 মাস ধরে হয়তো ইন্ডিয়ার সঙ্গে চীনের একটা ভালো সম্পর্ক। বরাবরই চীন হচ্ছে ভারতের শত্রু দেশ। এই ইন্টারন্যাশনাল সম্পর্কগুলো হয়, সেগুলো কিন্তু কোনো একভাবে এগুলো হয় না, এগুলো হয় হচ্ছে ইস্যু ভিত্তিক হয়। অর্থাৎ এমন নয় যে চীন
আজকে বন্ধু বলে বরাবর বন্ধু হয়ে থাকবে এমন নয়, এগুলো হচ্ছে ইস্যু ভিত্তিক হয়। তো আজকের যে নেপাল ইস্যু, সেই ইস্যুতে কিন্তু হচ্ছে ইন্ডিয়া এবং চীন কিন্তু আর ফ্রেন্ড নয়। এখানে ইন্ডিয়া অবশ্যই চাইবে হচ্ছে নেপালকে তার নিজের দিকে নিয়ে আসতে, নিজের ফ্রেন্ড হিসাবে সে ওকে পাশে রাখবে। ফলে এই দুখানা যে আমাদের দিকে আমরা এখানে দেখছি, একটা হচ্ছে আমাদের ইউএসএ এজেন্সি সিআইএ এবং অপরটি হচ্ছে আমাদের অবশ্যই দোভাল অ্যাঙ্গেল। এই দুটো অ্যাঙ্গেল কিন্তু আজকের নয়, এগুলো সব হচ্ছে গিয়ে লং টার্ম প্ল্যান। ফলে এই যে আজকের যে দাঙ্গা, আজকে যে ইন্ডিয়া চীন ভালো সম্পর্ক, তা কিন্তু ব্যাপারটা এমন নয়। এই যে আজকের দাঙ্গা, এটা হয়তো প্ল্যান করা আছে বিগত 10 বছর আগে থেকে, হয়তো প্ল্যানটা হয়ে আছে যে আমরা অমুক সময় এই ধরনের প্ল্যানিংয়ের মাধ্যমে আমরা এই জায়গাতে নিয়ে আসবো। অর্থাৎ এই যে ঘটনাগুলো হয় সারা বিশ্ব জুড়ে হচ্ছে, সে হোক বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, শ্রীলঙ্কা হোক, মায়ানমার হোক, বর্তমানে নেপাল হোক, সবই কিন্তু বা আফগানিস্তান হোক, সবই কিন্তু এই ধরনের বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে এগুলো সংগঠিত হয়। এগুলো কিন্তু কোনোটাই একদিনে হওয়া সম্ভব নয়। এবারে যদি আমরা একটু চোখ রাখি আমাদের আন্তর্জাতিক দিকে, আমরা চোখ আমরা যদি রাখি, তাহলে পরে দেখবো যে ইতিমধ্যে কিন্তু অনেকগুলো দেশের কিন্তু পট এবং চেঞ্জ আমরা করে ফেলেছি আমেরিকার মদতে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। তার মধ্যে একে আছে কি বাংলাদেশ, খুব সম্প্রতি তার আমরা পালাবদল দেখেছি আমরা শ্রীলঙ্কার চেঞ্জ আমরা দেখেছি, আমরা দেখেছি মায়ানমারের চেঞ্জ তা আমরা দেখে নিয়েছি, সম্প্রতি দেখলাম হচ্ছে নেপালের চেঞ্জ আমরা দেখলাম, এর আগে ছিল অবশ্যই পাকিস্তানের চেঞ্জ আমরা দেখেছি, ইমরান খান ওখান থেকে সরে গেলেন, দেন দেখলাম আমরা আফগানিস্তানের চেঞ্জ আমরা দেখেছি। ফলে এতগুলো দেখো আমাদের ইন্ডিয়ার চারপাশ জুড়ে যা যা আছে আমাদের দেশ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, চারদিক কিন্তু একটা চেঞ্জ কিন্তু আমরা দেখে নিয়েছি এই বছরের মধ্যে। এবার দেখো এই চেঞ্জগুলো লক্ষ্য দেখবে যে খুব একই ধরনের একটা মিল দেখা যাচ্ছে। আমি যদি দেখি আমার বাংলাদেশের ফ্যাক্ট, আমরা যদি দেখি দেখবো এখানে কী হলো, কোনো একটা এজেন্সি বা এনজিও একটা ফেস তাকে সামনে নিয়ে আসলাম, যিনি খুব শিক্ষিত ব্যক্তি হবেন। সেখানে আমরা পথে নামাবো হচ্ছে ছাত্রদেরকে, তারা আন্দোলন করছে, তারা বিক্ষোভ দেখাবে, সেই বিক্ষোভের পরে আমরা তার পালা চেঞ্জ করব, সেখানকার মিনিস্টার সরকার সব দেশ ছেড়ে চলে যাবে, আমরা আমাদের পছন্দের লোককে আমরা বসিয়ে নিয়ে আসবো, যেমনটা হলো আর কি মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে। ঠিক যেন সেই ঘটনার একই ধরনের পুনরাবৃত্তি আমরা এখানে দেখছি। ফলে এই সময় বর্তমান যে পরিস্থিতি আছে, এই যে জিও পলিটিক্স চলছে সারা বিশ্ব জুড়ে, এই সময় আমাদেরকে খুব থাকতে হবে একদম একসঙ্গে। আমরা হয়তো অনেকে আমরা আমাদের ভারতবর্ষ এসে আমরা হয়তো আছি, ভিন্ন রাজ্য আছে, আমরা কেউ বিহারি, বাঙালি, গুজরাটি, ওড়িয়া, তামিল, তেলেগু, ভিন্ন ভিন্ন আছি। আমাদের পেশা হয়তো অন্য, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ব্যবসায়ী, শ্রমিক ইত্যাদি, বা আমাদের জাতপাত আছে ভিন্ন ভিন্ন। ফলে আমরা যে জাতি হই, যে ধর্মের হই, যে রাজ্যের হই, আমাদের কিন্তু আলটিমেট একটাই আমাদের পরিচয়, দ্যাট ইজ উই আর ইন্ডিয়ান। ফলে এই মুহূর্তে বিদেশি এজেন্সি সংগঠন চাইবে কোনো এক প্রকারে এই দেশের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা হয়তো করতে পারে। হয় কোনো শ্রমিক আন্দোলনের নামে হয়তো করলো, শ্রমিকদেরকে খেপিয়ে ওঠালো, দেখো তোমরা সঠিক মজুরি পাচ্ছ না, হতে পারে এমন। বা হয়তো কোনো জাতপাত ভিত্তিক কোনো ইস্যু নিয়ে হয়তো আসলো যে অমুক জাতিকে অন্য জাতির এগেনস্টে ওরা উস্কিয়ে দিল, ফলে আমরা হয়তো এক এক সঙ্গে মারামারি করতে শুরু করে দিলাম। বা হয়তো কোনো উস্কালো কৃষকদেরকে, বললো হবে কৃষক আন্দোলন, ওরা গিয়ে ভাঙচুর করলো, আগুন ধরিয়ে দিল, ইত্যাদি হচ্ছে। অর্থাৎ এই যে সংগঠনগুলো আছে, বিভিন্ন দেশের সংগঠনগুলো আছে, বিভিন্ন যে সংস্থাগুলো আছে, এদের যে প্ররোচনা, এতে কিন্তু পা দেওয়া যাবে না যারা আমরা আছি ইন্ডিয়ান ভারতীয়। বা হয়তো আমরা হয়তো ছাত্রদেরকে আমরা উস্কানি দেবো, যে ছাত্রদের বেকারত্ব সমস্যা, চাকরি বাকরি না পাওয়া ইত্যাদি নিয়ে হয়তো ওদেরকে উস্কানি দিল কোনো এক সংগঠন। বা হয়তো কোনো ভাষা নিয়ে হলো আন্দোলন হলো, বাঙালি হয়তো মারছে বিহারিদের, বিহারি মারছে গুজরাটিদের ইত্যাদি। অর্থাৎ আজকের দিনে যে কোনো ইস্যু নিয়ে হয়তো একটা আন্দোলন শুরু হয়, বাট ওটা হয়তো পরবর্তীকালে অন্যদিকে হয়তো চলে যাচ্ছে। ফলে এই যে সারা বিশ্ব জুড়ে বর্তমান চলছে একটা ক্রাইসিস, এই সময় সমস্ত ইন্ডিয়ায় থাকতে হচ্ছে একেবারে একসঙ্গে, যে উই আর ইন্ডিয়ানস, আমরা হই যে রাজ্যের হই, যে ভাষাভাষীর আমরা মানুষ হই, যে জীবিকার হই, সব শেষে আমাদের একটা হচ্ছে পরিচয়, দ্যাট ইজ উই আর ইন্ডিয়ান। ফলে এই বন্ডিং থেকে যেন আমরা এক পাও না নড়ি, অর্থাৎ কোনো কিছু ইস্যুতে যেন আমাদের মধ্যেই কোনো বিরোধ না বেঁধে যায়, যাতে করে আমরা অন্যকে সুযোগ দিয়ে দেই কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। অর্থাৎ আগামী দিনগুলোতে বাইরের দেশে যা যা হচ্ছে, ওখান থেকে আমরা সব শিখবো যে কোনখানে কোন ফ্যাক্টের ভিত্তিতে কোন ধরনের ঘটনাগুলো ঘটছে, এবং সেগুলো যাতে আমাদের এখানে না ঘটে আমরা তার জন্য যা যা স্টেপ নেওয়া প্রয়োজন অবশ্যই আমরা নেব। কোনো বহিঃশক্তিকে আমরা আমাদের দেশকে আক্রমণ করতে আমরা দেব না, এমন কোনো প্ররোচনা উস্কানিতে আমরা পা দেব না, যাতে করে আমাদের দেশেও এই ধরনের কোনো সমস্যার সৃষ্টি হয়। হওয়া একেবারেই সম্ভব নয়, হওয়া একেবারেই সম্ভব নয়। আমরা অনেক সতর্ক, আমরা অনেক সজাগ, আমাদের এজেন্সি খুব ভালো কাজ করছে বরাবরের জন্য। ফলে সহজ নয়,
কিন্তু তার সঙ্গে সঙ্গে এগুলো আমাদের হচ্ছে নাগরিকদের দায়িত্ব যে আমরাও কিন্তু একে অন্যের এগেনস্টে কখনোই আমরা উস্কানিমূলক মন্তব্যে সাড়া দেব না। এতে আলটিমেটলি আমাদের ক্ষতি, আমাদের রাজ্যের ক্ষতি, আমাদের দেশের ক্ষতি, এবং সেই ক্ষতিটা রুখতে পারি হচ্ছে একমাত্র আমরাই। ফলে আমরা চাইবো যে আমরা যেমন আছি ইন্ডিয়ান হয়ে, আমরা ইন্ডিয়ান হয়ে থাকবো, যাতে করে কিনা আমাদেরকে কোনো দেশ ক্ষতি করতে না পারে। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। থ্যাংক ইউ।